হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম টেলমির স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি সাথে আছি মাহি ইসলাম। চলে এলাম ফিন্যান্সের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে। এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 10 এবং আমাদের টপিক হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত 1, যেটি আমাদের ফিন্যান্স বইয়ের ছিল 8ম অধ্যায়। এবং আমরা জানি যে চ্যাপ্টারটি আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের জন্য অনেকগুলো প্রশ্ন এসে থাকে। যেহেতু চ্যাপ্টারটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে আসলে অনেকগুলো বিষয় কভার করতে হয়। এই জন্য আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রথম বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি আসলে শুরু করা যাক। তাহলে ফার্স্টই বলা হয়েছে যে মূলধন বাজেটিং এর ধারণা বা মূলধন বাজেটিং বলতে আসলে কি বোঝায়। তাহলে আমরা জানি যে মূলধন বাজেটিং হচ্ছে একটি মূল্যায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক দীর্ঘমেয়াদী সম্পদ ও প্রকল্পে বিনিয়োগ করে থাকে। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের মূলধনের একটি নির্দিষ্ট অংশ কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করা হয়, কারণ ওই বিনিয়োগ থেকে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা বা সম্পদ সর্বাধিকরণ করে থাকে। কিন্তু যখন দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করা হয় তখন কিন্তু কোম্পানি হুট করেই বিনিয়োগ করে না। কোম্পানি কিন্তু অনেক যাচাই বাছাই করে, অনেক দেখে শুনে কোনটা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, তারপর কিন্তু প্রতিষ্ঠান বিনিয়োগ করে। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পূর্বে প্রতিষ্ঠান যে যাচাই বাছাই করছে, যে মূল্যায়ন করছে, এই মূল্যায়নটাকেই বেসিক্যালি মূলধন বাজেটিং বলা হয়। তাহলে আমরা যদি বলি যে মূলধন বাজেটিং এক কথায় কি বলা হয়, মূলধন বাজেটিং হলো এক কথায় কোনো ফার্মের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত রয়েছে এই সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। এখন যদি বলা হয় যে প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে মূলধন বাজেটিং করতে হয়, যে কোম্পানি দালান কোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি স্থায়ী সম্পদ যখন ক্রয় করতে হয় বা এগুলো নতুন করে সংযোজন, আধুনিকায়ন ও প্রতিস্থাপন, এবং এইগুলো করার জন্য আমাকে মূল্যায়ন করতে হয়, যাচাই বাছাই করতে হয়। আর এই যাচাই বাছাই বা মূল্যায়ন প্রক্রিয়াকে প্রধানত মূলধন বাজেটিং বলা হয়ে থাকে। তার মানে প্রতিষ্ঠান তার দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো অনেক ভেবে চিনতে দেখে শুনে আসলে কি করে সিদ্ধান্ত গ্রহণগুলো করে থাকে, আর এটাকেই সাধারণত বলা হয় মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর ব্যাপারটা আমরা এখন একটা সহজ একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানের সাধারণত মূলধন থাকে এবং মূলধনটি সে সবার আগে কোথায় বিনিয়োগ করবে, চলতি সম্পদে বিনিয়োগ করবে, এবং মূলধনের অপর একটি অংশ সেই স্থায়ী সম্পদে বিনিয়োগ করবে। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের মূলধন সাধারণত চলতি সম্পদ আর স্থায়ী সম্পদে বিনিয়োগ করা হয়ে থাকে। চলতি সম্পদে কেন বিনিয়োগ করবে? আমরা জানি প্রতিষ্ঠানের যে দৈনন্দিন যে খরচগুলো আছে এবং চলতি দায়, এগুলো পরিশোধ করার জন্য প্রতিষ্ঠানকে চলতি সম্পদে টাকা বিনিয়োগ করতে হয়। মানে নগদে টাকা রাখতে হয়, ব্যাংকে টাকা রাখতে হয়, দেনাদারের জন্য উপযুক্ত টাকা বিনিয়োগ করতে হয়। তাহলে চলতি সম্পদের বিনিয়োগ বা চলতি সম্পদের বিনিয়োগ সংক্রান্ত কাজকে প্রতিষ্ঠানের জন্য বলা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। ঠিক তেমনি প্রতিষ্ঠান যখন স্থায়ী সম্পদে বিনিয়োগ করে বা কোনো দালান কোঠা ক্রয় করে বা জমি যন্ত্রপাতি যখন ক্রয় করে, তখন কিন্তু ভেবে চিনতে দেখে শুনে সবকিছু মূল্যায়ন করে কিন্তু বিনিয়োগ করে। আর এই বিনিয়োগটাকে বলা হচ্ছে যে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তার মানে একটি প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি বিনিয়োগের যে কার্যাবলীকে বলা হয় মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে প্রতিষ্ঠান যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করে তখন কিন্তু প্রতিষ্ঠানের কাছ থেকে সবার আগে নগদ টাকা চলে যায়, আর এই নগদ টাকা চলে যাওয়া কি বলা হচ্ছে বহি প্রবাহ। তাহলে একটি প্রকল্পে প্রতিষ্ঠানকে সবার আগে বিনিয়োগ করতে হয়, যেটি প্রতিষ্ঠানের জন্য নগদ বহিঃপ্রবাহ। বিনিয়োগ করার পর এই প্রকল্প থেকে কিন্তু প্রতিষ্ঠান এবার নগদ টাকা পায়। তাহলে এই নগদ টাকা পাওয়াকে কি বলা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আন্তঃপ্রবাহ। তাহলে মূলধন বাজেটিং বেসিক্যালি কি করছে? মূলধন বাজেটিং বেসিক্যালি একটি প্রকল্পের কি পরিমাণ বহিঃপ্রবাহ এবং এইখান থেকে কি পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে এই ব্যাপারে আমাকে ধারণা দিচ্ছে। তারপর আর্থিক ব্যবস্থাপক বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ এই দুটিকে বিবেচনা করে যে আলটিমেটলি এটি কি প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কিনা এটা ভেবে তারপর কিন্তু আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগ করছে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? এক কথায় বলতে পারি যে মূলধন বাজেটিং হচ্ছে একটি প্রকল্পের ভবিষ্যৎ আর্থিক আন্ত ও বহিঃপ্রবাহ সম্পর্কে দিক নির্দেশনা দেয়, এবং যার পর আর্থিক ব্যবস্থাপক এই বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ এগুলো বিবেচনা করে এগুলোর সাথে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে এমনভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেয় যাতে প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ অর্জিত হয়। তার মানে একটি প্রতিষ্ঠানের বা একটি প্রকল্পের কি পরিমাণ আন্তঃপ্রবাহ কি পরিমাণ বহিঃপ্রবাহ হবে আমি জানতে পারবো কিন্তু মূলধন বাজেটিং এর মাধ্যমে, এবং এমনভাবে আমাকে বিনিয়োগ করতে হবে যেন আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য রয়েছে সম্পদ সর্বাধিকরণ সেটি অর্জিত হয়। তাহলে এই ছিল আমাদের মূলধন বাজেটিং একদম সাধারণ ধারণা যে মূলধন বাজেটিং বলতে আসলে কি বোঝাচ্ছে। মূলধন বাজেটিং হচ্ছে সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আমি কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ
করার আগে আমি অনেক ভেবে চিন্তে যাচাই বাছাই করে ওইখানে বিনিয়োগ করব, আর এটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিং। এর পরবর্তী আমাদের যে টপিক, যেটা এক্সামে প্রায়ই আসে, যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, ধাপ বা পদক্ষেপ কয়টি। আমরা জানি যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া সাধারণত হচ্ছে পাঁচটি ধাপ মেনে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো প্রকল্পের মূলধন বাজেটিং কার্যটা সম্পাদন করা হয়ে থাকে। তাহলে প্রথম যে প্রশ্ন আসবে যে মূলধন বাজেটিং এর প্রথম ধাপের নাম কি? মূলধন বাজেটিং এর প্রথম ধাপের নাম হচ্ছে প্রকল্প প্রণয়ন বা প্রকল্প উদ্ভাবন। তাহলে প্রকল্প প্রণয়ন বলতে আসলে কি বোঝায়? মূলধন বাজেটিং সিংহভাগ ক্ষেত্রে সম্প্রসারণ ও বৈচিত্র্যায়নকে নির্দেশ করে। বিদ্যমান ক্রেতা আর ভোক্তা ও গ্রাহকদের অপূরণকৃত কোনো চাহিদা পূরণের জন্য নতুন ধরনের পণ্য বা সেবা যে উদ্ভাবন করা হয় এবং তা উৎপাদন ও বিক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তার মানে সবার আগে যে আমি যে আসলে কোথায় বিনিয়োগ করতে চাই, বিনিয়োগ করার জন্য আমাকে কিন্তু প্রকল্প প্রণয়ন করতে হবে যে কোথায় কোথায় বাজারে কোন কোন জায়গায় আমি বিনিয়োগ করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে আসলে অনেকগুলো বিনিয়োগের অপরচুনিটি থাকবে, বিনিয়োগের সুযোগ থাকবে। এর মধ্যে আমরা ধরলাম যে এই 5টিতে আসলে বিনিয়োগ করা যেতে পারে। তাহলে শুরুতে কিন্তু আমরা প্রকল্প খুঁজে বের করলাম, আর এই প্রকল্প খুঁজে বের করা যে কোথায় বিনিয়োগ করা যেতে পারে, এটা কি বলা হচ্ছে প্রকল্প প্রণয়ন। যখন আমার প্রকল্প প্রণয়ন হয়ে যাবে, এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে প্রকল্প মূল্যায়ন। এই প্রকল্প মূল্যায়ন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে এই পর্যায়ে আর্থিক ব্যবস্থাপকের কাজ হচ্ছে তার উদ্ভাবিত প্রকল্পের মূল্যায়ন করা। এই পর্যায়ে আর্থিক ব্যবস্থাপক প্রকল্প হতে সম্ভাব্য নগদ প্রবাহের পরিমাণ, প্রকল্পের মেয়াদ, প্রকল্পের ঝুঁকি এবং প্রকল্পে বিনিয়োজিত মূলধনের ব্যয় প্রভৃতি বিষয়ে প্রাক্কলন করতে হয়। তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমরা খুঁজে খুঁজে বের করলাম যে কোথায় আসলে ইনভেস্ট করা যেতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রকল্প প্রণয়ন। এরপরের আমার কাজ কি? এরপরের কাজ হচ্ছে যে এই প্রকল্পে কি পরিমাণ নগদ প্রবাহ, বহিঃপ্রবাহ যাবে, মানে প্রাথমিক বিনিয়োগ দরকার হবে, এবং এই প্রকল্প থেকে আমি কি পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ পাবো, এই প্রকল্পের মেয়াদ কত, এই প্রকল্পে কি পরিমাণ ঝুঁকি আছে, এগুলো বিবেচনা করে আমাকে কিন্তু মূল্যায়ন করতে হয়। তাহলে প্রথম প্রকল্প যখন এভাবে মূল্যায়ন করব, পরবর্তী কাজ হচ্ছে দ্বিতীয় প্রকল্পে কি পরিমাণ বহিঃপ্রবাহ, দ্বিতীয় প্রকল্পের কি পরিমাণ আন্তঃপ্রবাহ আমি পাবো, এই প্রকল্পের মেয়াদ কত, এই প্রকল্পের ঝুঁকি কত। এইভাবে যতগুলো প্রকল্প আমি প্রণয়ন করেছিলাম, এভাবে প্রত্যেকটি প্রকল্প কিন্তু আমি মূল্যায়ন করব। আমরা জানি যখন আমরা প্রকল্প মূল্যায়ন করি আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমন আমরা কি ব্যবহার করি? প্রকল্প মূল্যায়নের জন্য সাধারণত নিট বর্তমান মূল্য বা এনপিভি, তারপর হচ্ছে অভ্যন্তরীণ উপার্জন হার বা আইআরআর, পরিশোধ সময় পেব্যাক পিরিয়ড, গড় উপার্জন হার এআরআর প্রভৃতি কৌশল ব্যবহার করা হয়। তার মানে প্রকল্প প্রণয়নের পর প্রত্যেকটি প্রকল্পের মূল্যায়নের সময় কিন্তু প্রত্যেকটা প্রকল্পের এনপিভি বের করতে হবে, প্রত্যেকটা প্রকল্পের আইআরআর বের করতে হবে, প্রত্যেকটা প্রকল্পের পিবিপি এআরআর বের করতে হবে। এগুলো বের করে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই প্রকল্পটা ভালো নাকি খারাপ। তাহলে এটা কি বলা হচ্ছে প্রকল্প মূল্যায়ন। যখন আমাদের প্রকল্প প্রণয়ন আর প্রকল্প মূল্যায়ন হয়ে যাবে, পরবর্তী কাজ কি আমাদের? পরবর্তী কাজ হচ্ছে প্রকল্প আমাদের নির্বাচন করতে হবে। নির্বাচন মানে হচ্ছে আমরা যে 5টি প্রকল্প শুরুতে প্রণয়ন করলাম, মানে খুঁজে খুঁজে বের করলাম যে কোথায় ইনভেস্ট করা যেতে পারে, তারপর প্রত্যেকটা প্রকল্প মূল্যায়ন করলাম। এখন মূল্যায়ন করার পর আমাকে দেখতে হবে না যে এই 5টি প্রকল্পের মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ। আমরা দিলাম যে 5টি প্রকল্পের মধ্যে হয়তোবা 3টি ভালো আর বাকি 2টি হয়তো বা খারাপ। তাহলে আমাকে নির্বাচন করতে হবে যে এর 5টির মধ্যে 3টি আমার বিনিয়োগযোগ্য, আমি বিনিয়োগ করতে পারবো, আর বাকি 2টিতে বিনিয়োগ করব না। তাহলে মূল্যায়নের পর আমাকে দেখতে হয় যে কোনটি আমার বিনিয়োগযোগ্য, কোনটি আমার জন্য ভালো। এই জন্য বলা হচ্ছে প্রকল্প নির্বাচন হলো কোনো ফার্ম একই সাথে একাধিক প্রকল্পের ধারণা পেতে পারে, সেগুলো মূল্যায়ন করতে পারে। ফার্ম মূল্যায়িত সব প্রকল্প গ্রহণ নাও করতে পারে অথবা গ্রহণ করা সম্ভব নাও হতে পারে, কারণ 5টি প্রকল্পে বিনিয়োগ করতে যে মূলধন দরকার আমার কাছে সেই মূলধনটা নাও থাকতে পারে। আর এই ক্ষেত্রে আমি যখন নির্বাচন করব, নির্বাচনের সময় আমি যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে যে এই ক্ষেত্রে ফার্ম সহজলভ্যতা বা তহবিলের স্বল্পতা, তারপর হচ্ছে বিনিয়োগ সামর্থ্য, ব্যবস্থাপনার সামর্থ্য, উদ্ভাবিত নতুন পণ্যের যে বাজারজাতকরণ জটিলতা ইত্যাদি বিষয় বিবেচনা করে প্রকল্প নির্বাচন করা হয়। যে আসলে কোন সব প্রকল্পে কি আমার সমান পরিমাণ লাগবে, না কোথাও বেশি লাগবে কোথাও কম লাগবে, এমন হতে পারে আমার উপযুক্ত যে মূলধন সেটা আমার কাছে নাই। তাহলে এগুলো বিবেচনা করে আমাকে নির্বাচন করতে হয় এই 5টির মধ্যে আমার জন্য সবচেয়ে ভালো প্রকল্প কোনটি বা কোথায় আমি বিনিয়োগ করতে পারবো। এটা কি বলা হচ্ছে প্রকল্প নির্বাচন। যখন আমাদের প্রকল্প নির্বাচন হয়ে যাবে, এর পরবর্তী কাজ যেটি আমাদের জন্য সেটি হচ্ছে প্রকল্প বাস্তবায়নে চলে যাব। বাস্তবায়ন মানে আমি এখন ইনভেস্ট করা শুরু করবো। আমি তখন ডিসাইড করে ফেললাম যে 5টার মধ্যে 3টি আমার জন্য ভালো, তাহলে নির্বাচন শেষ। এখন আমি ওই 3টি প্রকল্পে আমার টাকা আমি ইনভেস্ট করা শুরু করব, আর এটা কি বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। ফার্ম এই পর্যায়ে নির্বাচিত প্রকল্প বা প্রকল্প সমূহকে বাস্তবে রূপদান করে।
ফ্রাম গৃহীত প্রকল্পের জন্য বরাদ্দকৃত যে অর্থ সেগুলো ইনভেস্ট করা শুরু করে এবং এর জন্য দায়িত্ব দেওয়া হয় কাকে? প্রকল্প বাস্তবায়ন পরিষদকে বলা হয় যে তুমি এখন অর্থ এখানে ইনভেস্ট করা শুরু করো। প্রকল্প বাস্তবায়নকারী পরিষদের তত্ত্বাবধানে প্রকৌশলীগণ প্রকল্প বাস্তবায়ন শুরু করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকল্প নির্বাচন হয়ে গেলে এরপর আমরা টাকা ইনভেস্ট করাকেই বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। পরবর্তী আমাদের যে শেষ ধাপ মূলধন বাজেটিং এ, সেটি হচ্ছে প্রকল্প পুনর্মূল্যায়ন। পুনর্মূল্যায়ন মানে হচ্ছে আমার যখন টাকা ইনভেস্ট হচ্ছে তখন কিন্তু আমাকে দেখতে হবে যে ইনভেস্টটা ঠিক মতো হচ্ছে কিনা, বা প্রকল্পের যে কাজগুলো এখন বর্তমানে হচ্ছে সেগুলো পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি আমি কোনো সমস্যা খুঁজে পাই তাহলে সেটার সাথে সাথে কি করা? সলভ করা। এই যে সলভ করা, এটা কি বলা হচ্ছে পুনর্মূল্যায়ন। যে প্রকল্প বাস্তবায়নের পর পরিকল্পনা অনুযায়ী যাতে সমুদয় উৎপাদন বন্টন ব্যবস্থা পরিচালিত হয় তার জন্য প্রকল্পের যাবতীয় কার্যাবলী ক্রমাগত তদারকি করা আবশ্যক। এক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি উদ্ঘাটিত হলে তাৎক্ষণিক সংশোধনী গ্রহণ করাও আবশ্যক। তার মানে বুঝতে পারলাম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যখন ইনভেস্ট করব তখন বারবার দেখতে হবে যে আমার প্রজেক্টটা ঠিকমতো চলতেছে কিনা, প্রজেক্ট কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে আমি সেগুলো খুঁজে আমি সাথে সাথে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। তাহলে এইখানে আমরা দেখলাম মূলধন বাজেটিং এর আসলে 5টি ধাপ রয়েছে। তাহলে আমার এক্সামে কিন্তু যেভাবে প্রশ্ন আসে প্রায় যে মূলধন বাজেটিং এর প্রথম ধাপটার নাম কি? মূলধন বাজেটিং এর প্রথম ধাপ আমরা একটু আগে দেখেছি প্রকল্প প্রণয়ন বা প্রকল্প উদ্ভাবন। এরপর যদি আসে যে মূলধন বাজেটিং এর শেষ ধাপ কি, তাহলে হবে প্রকল্প পুনর্মূল্যায়ন। তাহলে এক্সামে এখান থেকে আসলে এইভাবে বেশি প্রশ্ন আসে যে কোনটি প্রথম ধাপ আর হচ্ছে কোনটি শেষ ধাপ। এছাড়াও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি যে কোন ধাপ বলতে আসলে কি বোঝায়। এরপরে চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনা হচ্ছে প্রকল্পের ধারণা বা প্রকল্প বলতে আসলে কি বোঝায় সেটি আমরা দেখব। তাহলে ফার্স্টে আমাদের যেটা আছে যে প্রকল্প কাকে বলে। প্রকল্প হচ্ছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে প্রকল্প হিসেবে অভিহিত করায়। তার মানে প্রতিষ্ঠান যেখানে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করবে তার টাকা, তাহলে যেখানে ইনভেস্ট করবে সেটাই প্রতিষ্ঠানের জন্য একটি প্রকল্প। তাহলে প্রকল্প সাধারণত কয় ধরনের হয়? প্রকল্প প্রতিষ্ঠানে আমরা সাধারণত 2 ধরনের দেখতে পারি। তাহলে প্রথম যে প্রকারটি আছে সেটি হচ্ছে কি স্বাধীন প্রকল্প। তাহলে স্বাধীন প্রকল্প কাকে বলে বা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কাকে বলে? বলা হয়েছে যে স্বাধীন প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয় বা তারা পরস্পর কি স্বাধীন। এই ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলেও অপর প্রকল্প গ্রহণের কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বাধীন প্রকল্প কি। স্বাধীন প্রকল্প হচ্ছে যে একাধিক প্রকল্প যখন থাকবে একটি প্রকল্পের নগদ প্রবাহ আরেকটি প্রকল্পের নগদ প্রবাহকে প্রভাবিত করবে না। তার মানে সাধারণত প্রকল্পগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রির হয়ে থাকে। তাহলে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হয়ে থাকে কিভাবে, এই ব্যাপারটি আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সাপোজ আমার কাছে একটি প্রকল্প রয়েছে, প্রকল্প এ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টিভি ক্রয় করার যে সিদ্ধান্ত। তাহলে প্রকল্প বি হচ্ছে কি? প্রকল্প বি হচ্ছে ফ্রিজ। প্রকল্প সি হচ্ছে কি? কার। তাহলে একটু যদি খেয়াল করে দেখি যে টিভি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ফ্রিজ থেকে, ফ্রিজ কিন্তু কার থেকে একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এবং টিভি ইন্ডাস্ট্রির যে নগদ প্রবাহ রয়েছে সেটি কিন্তু ফ্রিজ ইন্ডাস্ট্রির নগদ প্রবাহকে প্রভাবিত করবে না। বা টিভি কেনা বেচা কিন্তু আমার ফ্রিজকে কোনো ধরনের প্রভাবিত করবে না, বা কার কেনা বেচা এটা কিন্তু কখনোই টিভি ইন্ডাস্ট্রি বা ফ্রিজ ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করবে না। তাহলে আমার কাছে যদি এরকম প্রকল্প থাকে তাহলে আমি বলবো এই প্রকল্পগুলো হচ্ছে স্বাধীন প্রকল্প বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। তাহলে স্বাধীন প্রকল্প যখন আমার কাছে থাকবে আমি কিভাবে এখানে বিনিয়োগ সিদ্ধান্ত নিব, এটা আমার এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি যে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা কিভাবে নিব। তাহলে আমরা ধরলাম যে প্রকল্প এ এর IRR হচ্ছে 20%, অন্যদিকে প্রকল্প বি এর IRR হচ্ছে 80%, 18% বা 18%, অন্যদিকে প্রকল্প সি এর IRR হচ্ছে 14% বা 14%। এরপরে আমরা যেটা দেখব যে কস্ট অফ ক্যাপিটাল ফর অল প্রজেক্ট, কস্ট অফ ক্যাপিটাল ফর অল প্রজেক্ট হচ্ছে 15%, 15%। তাহলে আমরা জানি যে কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি IRR বেশি হয় তাহলে আমরা ইনভেস্ট করতে পারবো, যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে IRR কম হয় তাহলে আমরা ইনভেস্ট করতে পারবো না। তাহলে স্বাধীন প্রকল্প হলে আমরা কিভাবে আমাদের ডিসিশনটা নিব? যেহেতু প্রজেক্ট এ বা প্রকল্প এ এর IRR কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি তাহলে আমরা প্রকল্প এ তে ইনভেস্ট করব। পরবর্তীতে দেখলাম যে প্রকল্প বি এর IRR হচ্ছে 18%, যেটা আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি, তাহলে আমরা প্রকল্প বি তেও ইনভেস্ট করতে পারবো। পরবর্তীতে প্রকল্প সি যার IRR হচ্ছে 14% বা 14%, যেটা আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে কম, তাহলে এই প্রকল্পে বিনিয়োগ করলে আমি লাভজনক হব না, আমার ক্ষতি হবে, লোকসান হবে। তাহলে প্রকল্প সিতে আমি বিনিয়োগ করব না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন প্রকল্পগুলো স্বাধীন হয়
এখানে আমি একাধিক প্রকল্প গ্রহণ করতে পারছি। তাহলে শুরুতে আমি নিব এ, তারপরে যদি আমার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে আমি গ্রহণ করবো হচ্ছে প্রকল্প বি। তাহলে এখানে আমার ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে যে যদি আমার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে সবার আগে এ প্রকল্প গ্রহণ করব, তারপর হচ্ছে বি প্রকল্প গ্রহণ করব। তার মানে স্বাধীন হলে একাধিক প্রকল্প গ্রহণ করা যায়। আর আমার এই এক্সাম্পলে এ এবং বি দুটি আসলে কি গ্রহণযোগ্য এবং সি হচ্ছে কি বর্জনযোগ্য। তাহলে আমার এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন বেশি আসতে পারে যে প্রকল্পগুলো স্বাধীন হলে কি একাধিক প্রকল্প গ্রহণ করা যায়। অ্যান্সার হচ্ছে স্বাধীন প্রকল্প হলে আমি একাধিক প্রকল্প গ্রহণ করতে পারবো যদি আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয় বা প্রজেক্টগুলো ভালো হয়। তাহলে এখন আমরা চলে যাব পরবর্তী প্রকল্পের প্রকারভেদ। তাহলে পরবর্তী যে প্রকারভেদটি আছে সেটি হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তাহলে আগে জানতে হবে যে পরস্পর বর্জনশীল প্রকল্প কাকে বলে। বলা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই প্রকল্প যে প্রকল্প একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত। পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেগুলো একে অপরের সাথে সাধারণত প্রতিযোগিতা করে থাকে, অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হবে। তার মানে বুঝতে পারতেছি যে এখানে যে প্রকল্পগুলো থাকবে একটি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ অপর একটি প্রকল্পের নগদ আন্তঃ বা বহিঃপ্রবাহের সাথে সম্পর্কিত। এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই প্রজেক্টগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। তাহলে প্রতিযোগিতা করলে এরা হচ্ছে সেম ইন্ডাস্ট্রি প্রজেক্ট, তখন কিন্তু এগুলোকে বলা হবে পরস্পর বর্জনশীল। এবং আমার যে ডিসিশনটা হবে, আমি যখন দেখব যে প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল আমি সর্বোচ্চ একটি প্রকল্প গ্রহণ করব আর বাকি সকল প্রকল্প কিন্তু বর্জন করব। তাহলে এখন ডিসিশন সিদ্ধান্তটা আমরা একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে আমার কাছে প্রকল্প এ আছে, এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা টিভি ক্রয়ের সিদ্ধান্ত এবং টিভির যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে সনি এবং এই প্রকল্পের আয়রার হচ্ছে 20%। পরবর্তী যেটা প্রকল্প বি হচ্ছে শাওমি টিভি ক্রয় সিদ্ধান্ত বা এমআই এবং এই প্রকল্পের আয়রার হচ্ছে 18 বা 18%। পরবর্তী আমার কাছে যেটি আছে প্রকল্প সি হচ্ছে এলজি ব্র্যান্ডের এবং এখান থেকে আয়রার হচ্ছে 14%। এখন আমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি দেখতে পাচ্ছি যে তিনটি প্রকল্প কিন্তু সেম ইন্ডাস্ট্রি, কারণ সনিও টিভি বিক্রি করছে, এমআইও টিভি বিক্রি করছে, এলজিও টিভি বিক্রি করছে। তাহলে এই প্রজেক্টে যখন আমি ইনভেস্ট করবো আমাকে মাথায় রাখতে হবে কিন্তু একটি প্রজেক্ট কিন্তু আরেকটি প্রজেক্টের সাথে কম্পিট করছে, প্রতিযোগিতা করছে, কারণ সবাই হচ্ছে সেম ইন্ডাস্ট্রি। তখন এই প্রকল্পগুলোকে বলা হবে পরস্পর বর্জনশীল প্রকল্প। তাহলে আমি তখন সিদ্ধান্ত কিভাবে নিব? তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল কত, এখানে ধরা হয়েছে 15%। তাহলে আমরা জানি যে আইআরআর যখন কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হবে সেখানে ইনভেস্ট করব এবং যার আইআরআর সবচেয়ে বেশি হবে সেখানে সবার আগে ইনভেস্ট করব। তাহলে প্রকল্প এর আইআরআর হচ্ছে 20%, যেটা 15% থেকে বেশি, তাহলে আমরা প্রকল্প এতে ইনভেস্ট করব। এরপর হচ্ছে প্রকল্প বি, যার আইআরআর কত 18%। তার মানে এই প্রকল্পটাও কিন্তু ভালো, কারণ কস্ট অফ ক্যাপিটাল 15% থেকে বেশি। কিন্তু আমরা জানি যেহেতু এগুলো পরস্পর বর্জনশীল তার মানে সর্বোচ্চ একটি প্রকল্প নেওয়া যাবে। তাহলে আমরা অলরেডি প্রকল্প এ কে পছন্দ করে ফেলেছি, তাহলে প্রকল্প বি কিন্তু ভালো হলেও আমরা আর বিনিয়োগ করতে পারবো না, তাহলে প্রকল্প বিতে আর ইনভেস্ট করা যাবে না। এর পরবর্তী যে প্রকল্প সি, যার আইআরআর হচ্ছে 14%, তাহলে কস্ট অফ ক্যাপিটাল থেকে আইআরআর কম, তার মানে প্রকল্পটা এমনিই খারাপ। যেহেতু এমনিই খারাপ আর যেহেতু এগুলো পরস্পর বর্জনশীল, যেহেতু আমি একটা অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে প্রকল্প সিতে আমি আর ইনভেস্ট করতে পারবো না। তাহলে আমার এখান থেকে আলটিমেটলি ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে যে যখন আমার কাছে পর্যাপ্ত মূলধনও থাকবে তখন সর্বোচ্চ শুধু এ প্রকল্প গ্রহণ হবে, বি এবং সি দুটি আসলে বর্জনযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে স্বাধীন প্রকল্প হলে আমরা কিভাবে আমাদের ডিসিশনটা নিয়ে থাকি, এরপর পরস্পর বর্জনশীল হলে আমরা কিভাবে ডিসিশনটা নিয়ে থাকি। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এই ডিসিশনগুলোই বেশি ইম্পর্টেন্ট, যে স্বাধীন হলে আমরা এভাবে প্রকল্প নির্বাচন করব এবং ওইভাবে বাস্তবায়ন করব, আর যদি পরস্পর বর্জনশীল হয় ওইভাবে নির্বাচন করে ওইভাবে বাস্তবায়ন করব। তাহলে এই ছিল আমাদের প্রকল্পের আলোচনা। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রকল্প মূল্যায়ন পদ্ধতি, যেটি আসলে মূলধন বাজেটিং এর দ্বিতীয় ধাপ ছিল। তাহলে আমরা জানি যে প্রকল্প মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা গিয়েছে। প্রথম যে ভাগ তার নাম হচ্ছে অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে বাট্টাকৃত বা এইগুলোকে বলা হয় আধুনিক পদ্ধতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা গিয়েছে, একটা হচ্ছে অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে বাট্টাকৃত বা আধুনিক বা নগদ প্রবাহ পদ্ধতি। তাহলে এখন আমরা দেখব যে কোনগুলো অবাট্টাকৃত আর কোনগুলো হচ্ছে বাট্টাকৃত।
বাট্টাকৃত পদ্ধতির মধ্যে সবার আগে যেটি আসছে সেটি হচ্ছে গড় মুনাফার হার বা ARR। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি বা PBP পদ্ধতি। তাহলে গড় মুনাফার হার আর পেব্যাক হচ্ছে অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি। এর পরবর্তীতে বাট্টাকৃত যে পদ্ধতিগুলো আছে সেগুলো হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি বা NPV পদ্ধতি। দ্বিতীয় যেটি আছে অভ্যন্তরীণ মুনাফার হার বা IRR পদ্ধতি। তৃতীয় যেটি আছে মুনাফা অর্জন ক্ষমতার সূচক বা প্রফিটাবিলিটি ইন্ডেক্স পদ্ধতি। তাহলে এখান থেকে আমার আগে সবার আগে এক্সামে যে প্রশ্নটা আমি পাবো, আমার এক্সামে আসবে নিচের কোনটি অবাট্টাকৃত বা বাট্টাকৃত পদ্ধতি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যখনই অবাট্টাকৃত বলবে তখন ARR আর PBPর নাম চলে আসবে, যখনই বাট্টাকৃত আসবে তখনই NPV, IRR বা PI এদের নাম আমাকে অ্যান্সার দিতে হবে। পরবর্তী যে প্রশ্ন, আমাকে যদি বলা হয় যে কোন পদ্ধতিগুলো আসলে ভালো, অবাট্টাকৃত ভালো নাকি বাট্টাকৃত ভালো, অ্যান্সার হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি সবচেয়ে ভালো। কারণ ভালো বলা হয়েছে কেন? বলা হয়েছে যে বাট্টাকৃত নগদ পদ্ধতিগুলো ভালো কারণ এখানে বাট্টার হার থাকবে। তাহলে বাট্টাকৃত পদ্ধতিতে একটা বাট্টার হার থাকবে, অবাট্টাকৃত কোনো বাট্টার হার থাকবে না। আর আমরা জানি যে বাট্টার হার দিয়ে কি করা হয়, বাট্টার হার দিয়ে বর্তমান মূল্য বের করা হয়। তার মানে এই প্রত্যেকটি পদ্ধতি অর্থের সময় মূল্য বিবেচনা করে। আমরা বলছি যে যখন আমি প্রকল্প মূল্যায়ন করব সাধারণত বাট্টাকৃত পদ্ধতিগুলো বেশি ভালো, কারণ এখানে বাট্টার হার থাকবে। বাট্টার হার থাকা মানে হচ্ছে এই পদ্ধতিগুলো কি করবে, অর্থের সময় মূল্য বিবেচনা করে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত দিবে। যেখানে ARR আর PBP কিন্তু বাট্টার হার ব্যবহার করছে না বা অর্থের সময় মূল্য ব্যবহার করছে না, তার মানে এই পদ্ধতিগুলো কিন্তু খুব বেশি ভালো পদ্ধতি নয়। তাহলে আমার এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন পদ্ধতিগুলো ভালো। তাহলে আমরা সাধারণত বলবো অবাট্টা থেকে বাট্টাকৃত পদ্ধতিগুলো বেশি ভালো, কারণ এগুলো অর্থের সময় মূল্য বিবেচনা করছে। এখন আমরা দেখব যে কোন পদ্ধতি আসলে কিভাবে কাজ করে। তাহলে আমাদের প্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কি গড় মুনাফার হার, যাকে আমরা বলছি ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন। তাহলে এই পদ্ধতি জানার আগে সবার আগে আমাদের যেটা জানতে হবে যে গড় মুনাফার হার বা ARR সবসময় প্রতিষ্ঠানের নিট মুনাফা নিয়ে কাজ করে বা প্রতিষ্ঠানের নিট মুনাফাকেই বিবেচনা করে। তাহলে নিট মুনাফা আমরা কিভাবে পাবো? নিট মুনাফা আমরা যেভাবে পাবো এটি একটি চার্ট আকারে এখানে দেখানো হয়েছে যে সবার আগে একটি প্রতিষ্ঠানে থাকবে বিক্রয়। তাহলে আমরা এখানে ধরে নিলাম হচ্ছে 100। বিক্রয় থেকে আমি আমার সমস্ত ব্যয় বাদ দিব। সমস্ত ব্যয়ের মধ্যে ফার্স্টে আছে পরিবর্তনশীল ব্যয়, ধরে নিলাম এখানে 15। তারপর হচ্ছে স্থায়ী ব্যয় 25। তারপর 100 থেকে আমি 15 আর 25 বাদ দিলে আসবে 60, যেটি আমার জন্য অবচয় ও কর পূর্ব মুনাফা। তারপর আমি অবচয় বাদ দিব, তাহলে এখানে ধরলাম অবচয় হচ্ছে 10। তারপর অবচয় পরবর্তী ও কর পূর্ববর্তী মুনাফা দাঁড়াবে 50। তারপর এখান থেকে আমি কর বাদ দিব, কর হচ্ছে কত 40%। তাহলে 50-র উপর 40% করলে কর গিয়ে দাঁড়াবে 20। তারপর 50 থেকে 20 বাদ দিলে আলটিমেটলি পেয়ে যাব কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। তাহলে বুঝতে পারলাম যে একটি প্রতিষ্ঠান কিভাবে তার নিট মুনাফা নির্ণয় করে থাকে, যে বিক্রয় থেকে তার সমস্ত যত ব্যয় আছে সমস্ত ব্যয় বাদ দেওয়ার পর যেটি আলটিমেটলি থাকবে সেটি কিন্তু নিট মুনাফা। আর এই নিট মুনাফা নিয়েই কিন্তু ARR আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত প্রদান করবে। এর জন্য বলা হয়েছে যে গড় মুনাফার হার বা ARR সব সময় নিট মুনাফাকে বিবেচনা করে। এখন আমরা যেটি দেখব যে কিভাবে ARR নির্ণয় করতে হয় বা ARR নির্ণয় করার পদ্ধতি বা সূত্র। তাহলে ফার্স্টই বলা হয়েছে যে গড় মুনাফা হারের সূত্র হচ্ছে যে গড় মুনাফা হার সমান সমান প্রতিষ্ঠানের যত নিট মুনাফা থাকবে সেগুলো গড় করতে হবে, গড় নিট মুনাফা ডিভাইড বাই হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে গড় নিট মুনাফা আমি কিভাবে পাবো? সাপোজ হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের প্রতি বছর নিট মুনাফা আসলো, প্রথম বছর 10,000, পরের বছর হচ্ছে 20,000, পরের বছর ধরলাম হচ্ছে 30,000 এবং পরবর্তী বছর ধরলাম হচ্ছে 40,000। তার মানে 4 বছর আমি 4 ধরনের নিট মুনাফা পাচ্ছি। তাহলে সবগুলো যোগ করে আমি বছরের সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমি গড় নিট মুনাফা পেয়ে যাব। তাহলে আবার বললাম যে গড় নিট মুনাফা কী পাবো? সব প্রতি বছর নিট মুনাফা যোগ করে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব আমার গড় নিট মুনাফা। এর পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে কি গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ আমি কিভাবে পাবো? গড় বিনিয়োগের একটি সূত্র রয়েছে যে আমি যখন প্রাথমিক বিনিয়োগ করবো এই প্রাথমিক বিনিয়োগের সাথে যদি কোনো ভগ্নাংশের মূল্য থাকে সেটা যোগ করব, যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি পেয়ে যাব গড় বিনিয়োগ। তাহলে এই সূত্রটা কিন্তু আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সূত্রগুলো এক্সামে আসে যে নিচের কোনটি গড় মুনাফার হারের সূত্র, গড় নিট মুনাফা ডিভাইড বাই হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে আমি পেয়ে যাব আমার গড় মুনাফা হারের সূত্র। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে সাধারণত একটি প্রতিষ্ঠানের গড় নিট মুনাফা হচ্ছে 18,000 আর হচ্ছে গড় বিনিয়োগ হচ্ছে 1,50,000। তাহলে এই 18,000কে 1,50,000 দিয়ে ভাগ করলে আমি গড় মুনাফার হার পেয়ে যাব কত?
12%। সাধারণত এক্সামে আমাকে এত বড় ম্যাথ আমাকে করতে দিবে না, কারণ এগুলো অনেক সময় সাপেক্ষ। আমাকে হয়তো দিয়ে দিতে পারে যে গড় নিট মুনাফা 18,000, গড় বিনিয়োগ হচ্ছে 1,50,000, গড় মুনাফার হার কত। তাহলে আমি সিম্পলি 18,000কে 1,50,000 টাকা দিয়ে ভাগ করলে পেয়ে যাব 12%। পরবর্তী যে ব্যাপারটা, যে এআরআর পদ্ধতিতে কিভাবে আসলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে আমরা এখন দেখব যে বিনিয়োগ সিদ্ধান্ত। বলা হয়েছে যে এআরআর যদি কোম্পানিগত ধার্যকৃত হার থেকে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য। আমরা প্রকল্পের এআরআর পেয়ে গেছি কত, 12%। এরপর যে কোম্পানির যে আর্থিক ব্যবস্থাপক তার কিন্তু একটা টার্গেট এআরআর থাকবে, টার্গেট এআরআর বা তার একটা সর্বনিম্ন এআরআর থাকবে। সাপোজ সর্বনিম্ন এআরআর হচ্ছে 10%। এরপর দেখবে যে সর্বনিম্ন এআরআর থেকে প্রকল্পের এআরআর কি বেশি নাকি কম। যদি প্রকল্পের এআরআর এই সর্বনিম্ন এআরআর বা টার্গেট এআরআর থেকে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আর প্রকল্পের এআরআর যদি এই টার্গেট এআরআর বা কোম্পানিকে ধার্যকৃত এআরআর থেকে কম হয় তখন কিন্তু প্রকল্পটি বর্জনীয় হবে, প্রকল্পতে বিনিয়োগ করা হবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এআরআর পদ্ধতিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তাহলে আমরা এই পদ্ধতিতে একটু ডিটেলসে আলোচনা করব গড় মুনাফা হার কিভাবে সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হাতে ধরা হয়েছে 3টি প্রকল্প। তাহলে এখানে দেখলাম প্রকল্প এ, যার এআরআর 12% বের করেছি আমরা। প্রকল্প বি এর এআরআর বের করেছি 10% এবং প্রকল্প সি এর এআরআর বের করেছি 8%। এবং আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে প্রকল্প এ হচ্ছে টিভি ক্রয়ের একটি সিদ্ধান্ত, প্রকল্প বি হচ্ছে ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত এবং প্রকল্প সি হচ্ছে কার বা গাড়ি ক্রয় সিদ্ধান্ত। এবং এই প্রত্যেকটি প্রজেক্টের কিন্তু এখানে কি স্বাধীন, কারণ টিভি কিন্তু কখনো ফ্রিজকে ইনফ্লুয়েন্স করবে না, ফ্রিজ কিন্তু কখনো কারের ক্যাশফ্লোকে ইনফ্লুয়েন্স করবে না। তার মানে যখন আমি এই ধরনের প্রকল্প দেখবো আমি কিন্তু বুঝতেই পারতেছি যে এই প্রকল্পগুলো হচ্ছে পরস্পর স্বাধীন। তাহলে পরস্পর যখন স্বাধীন হবে তখন এআরআর পদ্ধতিতে আমি কিভাবে ডিসিশনটা নিব। তাহলে আমরা জানি যে আর্থিক ব্যবস্থাপক কর্তৃক একটি পূর্ব নির্ধারিত সর্বনিম্ন প্রত্যাশিত এআরআর থাকবে, যেটি আমরা এখানে ধরে নিয়েছি এআরআর কত, 9%। এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ডিসিশনটা মেক করব যে প্রকল্পগুলো যখন পরস্পর স্বাধীন হবে। তাহলে ফার্স্টেই এই সর্বনিম্ন প্রত্যাশিত এআরআর থেকে যদি প্রকল্পের এআরআর বেশি হয় তাহলে আমরা ইনভেস্ট করব। তাহলে প্রকল্প এতে কিন্তু আমরা ইনভেস্ট করব, কারণ প্রকল্পে এআরআর বেশি, তাহলে প্রকল্প এতে ইনভেস্ট হবে। এরপর আমি যেটা দেখবো যে প্রকল্প বি এর এআরআর কত, প্রকল্পের বি এর এআরআর হচ্ছে 10%, যেটা সর্বনিম্ন থেকে বেশি, তার মানে প্রকল্প বিও কিন্তু ভালো, তাহলে এখানেও কিন্তু আমরা ইনভেস্ট করব। অপরদিকে প্রকল্প সি এর এআরআর হচ্ছে 8%, যেটা আমার সর্বনিম্ন এআরআর থেকে কম, তাহলে এই প্রকল্পটা কিন্তু ভালো না, কারণ এখান থেকে কম আয় আসছে, আমি কিন্তু এখানে বিনিয়োগ করব না। তাহলে প্রকল্পগুলো যখন পরস্পর স্বাধীন হবে এআরআর পদ্ধতিতে আমরা কিভাবে ডিসিশনটা নিব। বলা হচ্ছে যে আমরা ডিসিশন নিব কিভাবে, যখন প্রকল্পগুলো পরস্পর স্বাধীন তাহলে আমরা দেখতে পেলাম যেখানে সবচেয়ে ভালো প্রকল্পকে তাকে 1 নাম্বার দিব। তাহলে আমরা এখানে নাম্বারিং করতে হবে, সবার আগে ইনভেস্ট করবো হচ্ছে প্রকল্প এতে। পরবর্তী যে 2 নাম্বার যে ইনভেস্টমেন্ট আসবে সেটা হচ্ছে প্রকল্প বি। তার মানে দেখতে পাচ্ছি যখন স্বাধীন হয় তখন কিন্তু আমি চাইলে একাধিক প্রকল্পে ইনভেস্ট করতে পারছি। তাহলে আমরা একটু নিচের কথাগুলো খেয়াল করি যে যেহেতু প্রকল্পগুলো পরস্পর স্বাধীন এবং পর্যাপ্ত মূলধন যদি আমার কাছে থাকে, মূলধন মানে হচ্ছে এতে বিনিয়োগ করার পর আমার কাছে আরো টাকা রয়ে গেছে, তাহলে ওই টাকাকে আমি বিতে বিনিয়োগ করতে পারবো। তাহলে যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে এ ও বি দুটি গ্রহণযোগ্য হবে এবং সি বর্জনযোগ্য হবে, কারণ সি এর এআরআর তার সর্বনিম্ন এআর থেকে কম। যদি এমন হয় প্রকল্পগুলো পরস্পর স্বাধীন কিন্তু আমার কাছে পর্যাপ্ত মূলধন নাই, আমার কাছে অপর্যাপ্ত মূলধন আছে, তাহলে সবার আগে আমি এতেই বিনিয়োগ করব, তখন শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি বর্জনযোগ্য হবে। তাহলে এটা কিন্তু আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে যখন স্বাধীন হয় আর পরস্পর যখন স্বাধীন হয় এবং পর্যাপ্ত মূলধন থাকে তখন একাধিক প্রকল্পে বিনিয়োগ করা যায়, আর যদি অপর্যাপ্ত মূলধন থাকে তাহলে সবচেয়ে ভালো যে প্রকল্প সেটিতে আমি শুধু বিনিয়োগ করব, বাকিগুলো বর্জন করব। তাহলে এখানে দেখলাম যে প্রজেক্টগুলো যখন পরস্পর স্বাধীন হবে কিভাবে আমি এআরআর পদ্ধতিতে বিনিয়োগ করে থাকব। এখন আমরা দেখব যে গড় মুনাফার যখন পরস্পর বর্জনশীল প্রকল্প হবে তখন আমরা কিভাবে আমাদের ডিসিশনটা নিব। এবং দেখতে পাচ্ছি যে এখানে 3টি প্রকল্প রয়েছে। প্রকল্প এতে হচ্ছে সনি ব্র্যান্ডের টিভি ক্রয়ের সিদ্ধান্ত, অপরদিকে রয়েছে প্রকল্প বি এমআই টিভি ক্রয়ের সিদ্ধান্ত, আর একটা হচ্ছে এলজি। তাহলে যখন আমি এটা খেয়াল করে দেখলাম যে আসলে 3টি প্রকল্প কিন্তু একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, কারণ সবাই কিন্তু সেম ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রি, তার মানে এই প্রকল্পগুলো কিন্তু পরস্পর বর্জনশীল। এবং বর্জনশীল হলে আমরা কিভাবে এআরআর পদ্ধতিতে ডিসিশন নিব। তাহলে সেম যে সর্বনিম্ন এআরআর কত, সর্বনিম্ন এআরআর হচ্ছে 9%, তাহলে সবার সবচেয়ে বেশি এআরআর কোথায়, প্রকল্প এতে, তাহলে আমরা প্রকল্প এতে সবার আগে ইনভেস্ট করব।
প্রকল্প বি এর এআরআর কিন্তু 10%, যেটা সর্বনিম্ন এআরআর থেকে বেশি। তার মানে প্রকল্প বি কিন্তু ভালো, কিন্তু এরা যেহেতু পরস্পর বর্জনশীল, শুধু একটি প্রকল্প গ্রহণ হবে আর বাকি সকল প্রকল্প কিন্তু বর্জন হবে। তাহলে প্রকল্প বিতে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো না। প্রকল্প সি এর এআরআর হচ্ছে 8%, যেটা আমার সর্বনিম্ন এআরআর থেকে কম। তাহলে এই প্রকল্প কিন্তু এমনিই বাতিল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হয় তখন একটি প্রকল্প গ্রহণ করা হয়, বাকি সকল প্রকল্প বর্জন করতে হয়। তাহলে আমার ডিসিশনটা কি হবে? আমার ডিসিশনটা হবে যে গ্রহণ করার মতো বর্জনশীল প্রকল্প হলে শুধু একটি প্রকল্প হবে। তাহলে আমার 1 নম্বরে শুধু প্রকল্প এই থাকবে লিস্টে, আর কোনো লিস্টে কিন্তু প্রকল্প আসবে না। এবং বলা হয়েছে যে যেহেতু এই প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল এবং আমার কাছে যদি পর্যাপ্ত মূলধনও থাকে, তাহলে শুধু একটি প্রকল্প শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি আসলে বর্জনযোগ্য বা বাতিল হয়ে যাবে। আবার বলা হয়েছে যেহেতু প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল, অপর্যাপ্ত মূল্য থাকলে তো কথাই নাই, শুধু একটি প্রকল্প সবচেয়ে ভালো গ্রহণযোগ্য হবে, বাকি দুটি বর্জন হবে। তার মানে দেখতে পাচ্ছি যে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হয়, অলওয়েজ শুধু একটি প্রকল্প গ্রহণ করা হয়, বাকি সবগুলো বর্জন করা হয়, এবং যেটি সবচেয়ে ভালো সেটি সবার আগে গ্রহণ করা হয়। তাহলে এই ছিল আমাদের গড় মুনাফা হার সম্পর্কিত ডিসিশন রিলেটেড কথাবার্তা। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের এক্সামে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ কখনই গড় মুনাফার হার আমাকে ম্যাথ করতে দিবে না, যেটা আসলে অনেক সময় সাপেক্ষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গড় মুনাফা হারের সুবিধাগুলো। কারণ বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখি, আমরা দেখি যে প্রায় বলা থাকে যে নিচের কোনটি কোন পদ্ধতির সুবিধা, নিচের কোন পদ্ধতির অসুবিধা। এই জন্য সুবিধাগুলো জাস্ট একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব যে এআরআর এর সুবিধা কি। এআরআর সুবিধা হচ্ছে যে এটি বুঝতে এবং পরিমাপ ও ব্যবহার করতে খুবই সহজ। এআরআর নির্ণয় করা খুবই সহজ, কারণ আমরা নিট মুনাফা দিয়েই আমরা নির্ণয় করতে পারছি। 2 নম্বর যে সুবিধা বলা হয়েছে, এই প্রকল্পের মোট সময়কালের সমস্ত আয় হিসাবের মধ্যে বিবেচনা করা হয়। মানে হচ্ছে একটু আগে বলেছি একটি প্রকল্প সাপোজ হচ্ছে মেয়াদ 5 বছর, তাহলে 5 বছর থেকে কি কি আয় আসলো ধরলাম হচ্ছে আমার 10,000 টাকা প্রথম বছর, পরবর্তী বছর হচ্ছে 20,000 টাকা, পরবর্তী বছর হচ্ছে 30,000 টাকা, পরবর্তী বছর 40,000 টাকা এবং পরবর্তী বছর ধরলাম 80,000 টাকা। তাহলে 5 বছর যে আয় আসলো, এআরআর ক্যালকুলেশনে কিন্তু সকল আয় এই 80,000 পর্যন্ত কিন্তু ক্যালকুলেশনে আসবে, একটা বছর কিন্তু বাদ যাবে না। তাহলে এটি কিন্তু সুবিধা যে সকল আয় বিবেচনা করা হয়। 3 নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে কি আর্থিক বিবরণীর তথ্য থেকে এটি সহজে নির্ণয় করা যায়। আমরা জানি যে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীতে গেলেই আমরা কিন্তু ডিরেক্ট নিট মুনাফা পেয়ে যাব। তার মানে এটা কিন্তু আমাকে খুব আলাদা করে আবার ক্যালকুলেশন করা লাগে না, শুধু বিশদ আয় বিবরণী গেলেই আমরা ইনফরমেশনটা পেয়ে যাবো। এই জন্য বলা হচ্ছে এটা নির্ণয় করা খুব সহজ। 4 নম্বর যে সুবিধা, প্রকল্পের মেয়াদকাল ও প্রয়োজনীয় মূলধনের ভিন্ন হলেও প্রকল্প বাছাই করা সহজ এবং পূর্বের পদ্ধতিতে যা করা হয় না। তার মানে হচ্ছে সাপোজ হচ্ছে একটি প্রকল্পের মেয়াদ ধরলাম 10 বছর, আরেকটি প্রকল্পের মেয়াদ হচ্ছে কত 20 বছর। তাহলে যখন এরকম মেয়াদ ডিফারেন্ট হবে তখন কিন্তু খুব ইজিলি আমি এআরআর ক্যালকুলেশন করে আমার বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে পারবো। এখন আমরা দেখব যে গড় মুনাফা হারের কি কি অসুবিধা রয়েছে। তাহলে অসুবিধাগুলোর মধ্যে প্রথম যে অসুবিধাটা রয়েছে সেটি হচ্ছে যে প্রকল্প মূল্যায়ন পদ্ধতিতে নগদ প্রবাহকে ব্যবহার না করে হিসাব বিজ্ঞানের মুনাফা বা লাভকে ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে অ্যাকাউন্টিং প্রফিট। তাহলে এআরআর এর সবচেয়ে খারাপ দিক কিন্তু এটাই যে এআরআর কি কাকে বিবেচনা করে, এআরআর হচ্ছে নিট মুনাফাকে বিবেচনা করে, যেটা নগদ প্রবাহকে বিবেচনা করছে না। তাহলে নিট মুনাফা আমরা কিভাবে পাই? আমরা জানি যে নিট মুনাফা আমরা পাই একটি পণ্যের যখন বিক্রয় থাকে, এই বিক্রয় থেকে তার সকল ব্যয় যদি বাদ দিই, মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, অবচয়, কর, সব কিছু ব্যয় বাদ দেওয়ার পর আলটিমেটলি আমার কাছে যেই টাকাটা থাকে এই টাকাটার নাম কি? এই টাকাটার নামই হচ্ছে নিট মুনাফা। এখন একটু যদি ভালো করে খেয়াল করে দেখি যে নিট মুনাফার মেইন আইটেম কি? বিক্রয়। এখন আমরা জানি যে বর্তমানে বিক্রয় ম্যাক্সিমাম কিন্তু কি হয়? ধারে বিক্রয় হয়। ধারে বিক্রয় মানে হচ্ছে আমি কারো কাছ থেকে কি করেছি, তাকে পণ্য দিয়ে দিছি, কিন্তু তার কাছ থেকে আমি এখন নগদ টাকা পাই নাই। তাহলে আমি যখন আমার খাতায় দেখাবো যে বিক্রয় 1 লক্ষ টাকা, তার মানে আমি কিন্তু এখন 1 লক্ষ টাকা ক্যাশ পাই নাই, ক্যাশ কিন্তু জিরো। যেহেতু ধারে করা হয়েছে আমি বিক্রয় দেখাচ্ছি খাতায় 1 লক্ষ টাকা, কিন্তু আলটিমেটলি কিন্তু বর্তমান সময়ে আমার ক্যাশ টাকা হচ্ছে জিরো। তাহলে আসলে কোনটি বেশি ইম্পর্টেন্ট? নিট মুনাফা ধরা উচিত ছিল নাকি ক্যাশ বিবেচনা করা উচিত ছিল? তাহলে সাধারণত বিনিয়োগের জন্য কিন্তু ক্যাশটাকেই বিবেচনা করা বেটার,
কিন্তু গড় মুনাফার হার নিট মুনাফাকে বিবেচনা করে, নগদ প্রবাহকে বিবেচনা করে না। কিন্তু নিট মুনাফার কনসেপ্টটা কিন্তু একটু অস্পষ্ট, কারণ নিট মুনাফা দ্বারা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের আসল চিত্র কিন্তু বোঝা যায় না। এজন্য বলা হয়েছে যে এআরআর নিট মুনাফাকে বিবেচনা করে, যেটি এআরআর এর সবচেয়ে বড় অসুবিধা। দ্বিতীয় যে অসুবিধা সেটি আরো বেশি ইম্পর্টেন্ট, যেটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। তার মানে প্রথম বছরের যে 20,000 টাকা আর 5 বছর পরে যদি 20,000 টাকা পাই, এআরআর বলতেছে যে এই 2 টাকা সমান। তাহলে এটা কি আসলে কখনোই সমান? এটার ভ্যালু দুইটা কি সমান? কখনোই না। আজকের 20,000 টাকা আর 5 বছর পরে 20,000 টাকার মূল্য কিন্তু কখনোই সমান না, কিন্তু এআরআর বলতেছে যে এই 2 বছরের মূল্য হচ্ছে সমান। তার মানে এআরআর অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তাহলে এটাও কিন্তু ওর সবচেয়ে বড় একটা অসুবিধা। 3 নাম্বার যে বিষয়, এখানে প্রকল্পের মেয়াদকে তেমন বিবেচনা আনা হয় না, মেয়াদ দেখা হয় না। কেন মেয়াদ দেখা হয় না একটু দেখি আমরা। বলা হয় 20% হারে 20 বছরের কোনো প্রকল্পের পরিবর্তে 25% হারে 10 বছরের প্রকল্পকে গ্রহণ করবে। তাহলে আমরা জানি যে এআরআর বেশি হলেই গ্রহণ করবে। সাপোজ 20 বছরের একটা প্রজেক্ট থেকে আমি 20% এআরআর পাচ্ছি, অপরদিকে 10 বছরের একটি প্রকল্পে 25% পাচ্ছি, তাহলে এআরআর কোনটি নেবে? 10 বছর। কিন্তু আলটিমেটলি কিন্তু 20 বছরটাই ভালো, কারণ আমি অনেক সময় ধরে কিন্তু মুনাফা পাচ্ছি। তাহলে এটি ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এআরআর কিন্তু এই সময়টাকে বিবেচনা করছে না। তাহলে এটিও কিন্তু একটি অসুবিধা। 4 নাম্বার যে অসুবিধা, যে অর্জিত মুনাফাকে পুনরায় বিনিয়োগ করা যায়, এটাকে বিবেচনা করে না এআরআর। আমরা জানি যে যখন আমরা প্রথম বছর 10,000 টাকা পাবো বা 20,000 টাকা পাবো, এটা কিন্তু বসে থাকবে না, এটা কিন্তু পুনরায় বিনিয়োগ করা হবে। কিন্তু এআরআর পদ্ধতি এই পূর্ণ বিনিয়োগ এই কনসেপ্টটাকে বিলিভ করে না, এই কনসেপ্টটা ইউজ করে না। তাহলে এটাও কিন্তু একটি অসুবিধা। 5 নম্বর অসুবিধা হচ্ছে এটি ফার্মের মূল লক্ষ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। মানে মূল লক্ষ্য কি? যে আমরা জানি যে শেয়ারের বর্তমান বাজার মূল্য যদি বৃদ্ধি করতে পারি, এটি আমার মূল লক্ষ্য। যেহেতু এআরআর অর্থের সময় মূল্য বিবেচনা করে না, নগদ প্রবাহকে বিবেচনা করে না, তাহলে আলটিমেটলি শেয়ারের বর্তমান বাজার মূল্য যে বাড়বে, এই লক্ষ্যের সাথেও কিন্তু এটি অসামঞ্জস্যপূর্ণ। এই জন্য বলা হয়েছে যে এআরআর প্রতিষ্ঠানের যে প্রধান লক্ষ্য মূলধন সম্পদ সর্বাধিকরণ, এই কনসেপ্টের সাথে আসলে যায় না। তাহলে এগুলো ছিল আমাদের গড় মুনাফা হারের অসুবিধা। তাহলে এগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খেয়াল করতে হবে যে কোনগুলো সুবিধা আর কোনগুলো অসুবিধা, কারণ এগুলো প্রায় এক্সামে এসে থাকে। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে পে ব্যাক সময়। তাহলে আগে আমাকে জানতে হবে পে ব্যাক সময় বলতে আসলে কি বোঝায় বা কাকে বলে। কোনো বিনিয়োগকৃত প্রকল্পের আসল মূলধন উক্ত প্রকল্পের আয় থেকে কত বছরের মধ্যে ফেরত আসবে তা জানানো কি বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তার মানে সাপোজ আমি একটা প্রকল্পে ইনভেস্ট করব হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এই 1 লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ। এখন আমি চিন্তা করব এই প্রকল্প থেকে এই 1 লক্ষ টাকা কবে উঠে আসবে। তাহলে যে বছরে 1 লক্ষ টাকা উঠে আসবে ওই বছর কি বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তাহলে প্রাথমিক বিনিয়োগ উঠে আসতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুকে বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তাহলে পরবর্তী যেটা জানতে হবে যে পে ব্যাক পিরিয়ড আমরা কিভাবে বের করব বা কাকে বিবেচনা করে। বলা হয়েছে যে পে ব্যাক পিরিয়ড সবসময় প্রতিষ্ঠানের নগদ প্রবাহকে বিবেচনা করে। তাহলে একটু আগে দেখলাম যে এআরআর নিট মুনাফাকে বিবেচনা করে, আর পে ব্যাক পিরিয়ড প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করে। তাহলে নগদ প্রবাহ আমরা কিভাবে পাবো? তাহলে নগদ প্রবাহ পাওয়ার জন্য আমাদের এই চারটা একটু খেয়াল করতে হবে। শুরুতে বিক্রয় থাকবে, বিক্রয় থেকে আমি পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, তারপর হচ্ছে অবচয়, কর বাদ দেওয়ার পর আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি আমি নিট মুনাফা পাবো। এই নিট মুনাফার সাথে যদি আমি প্রতিষ্ঠানের যে অবচয়, এই অবচয় যদি আমি আবার যোগ করে দিই, তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে পাবো নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এই নগদ আন্তঃপ্রবাহ নিয়ে কিন্তু পে ব্যাক পিরিয়ড কাজ করবে। তাহলে বলা হয়েছে কি পে ব্যাক পিরিয়ড কাজ করবে কাকে? নগদ আন্তঃপ্রবাহকে। এই জন্য আমাকে প্রতিষ্ঠানের সবার আগে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে এবং ওইটি দিয়ে কিন্তু পে ব্যাক ক্যালকুলেশন করব। এই জন্যই বলা হয় যে এআরআর কাজ করে হচ্ছে নিট মুনাফা নিয়ে, আর নগদ প্রবাহ নিয়ে কাজ করে কিন্তু পে ব্যাক। নগদ প্রবাহ আমরা কিভাবে পাবো? কর পরবর্তী নিট মুনাফা বা শুধু নিট মুনাফার সাথে যদি প্রতিষ্ঠানের অবচয় যোগ করে দেওয়া হয়, তাহলে আমি নগদ প্রবাহ পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে পে ব্যাক সময় ক্যালকুলেশন করতে হয়। তাহলে এটার একটা সূত্র আছে। প্রথম যে সূত্র সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের নগদ প্রবাহ যদি সমান হয় তাহলে আমি কিভাবে পে ব্যাক বের করব। সমান মানে হচ্ছে সাপোজ আমার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা এবং প্রথম বছর আমি পেলাম 10,000 টাকা, পরবর্তী বছর পেলাম 10,000 টাকা, পরবর্তী বছর আবার পেলাম 10,000 টাকা, পরবর্তী বছর পেলাম আবার 10,000 টাকা। এভাবে করে 5 বছর পর্যন্ত আমি 10,000 টাকা
পেলাম। তার মানে এখানে যদি খেয়াল করি যে প্রতি বছর কিন্তু 10,000 টাকা পাচ্ছি, তাহলে বার্ষিক যে নগদ প্রবাহ সেটি কিন্তু সমান। তাহলে যখন একটি প্রকল্পের বার্ষিক নগদ প্রবাহ সমান হবে তখন আমি কিভাবে পেব্যাক বের করব? বলা হয়েছে যে পেব্যাক সমান সমান প্রাথমিক বিনিয়োগ ডিভাইড বাই হচ্ছে বার্ষিক সমান নগদ প্রবাহ। তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ কত? প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000, বার্ষিক সমান নগদ প্রবাহ কত? প্রতি বছর 10,000, তাহলে এখানে 10,000 বসিয়ে দিব। তাহলে 50,000কে যখন আমি 10,000 দিয়ে ভাগ করব আমি পেয়ে যাব 5 ইয়ার্স। আর পেব্যাককে সবসময় বছরে প্রকাশ করা হয়। তাহলে যখন একটি প্রকল্পের বার্ষিক নগদ প্রবাহগুলো সমান হবে তখন আমি প্রাথমিক বিনিয়োগকে শুধু বার্ষিক সমান নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পেয়ে যাব পেব্যাক পিরিয়ড। তাহলে এটি ছিল আমাদের প্রথম সূত্র। পরবর্তী যে সূত্র সেটি হচ্ছে যে যদি নগদ প্রবাহ অসমান হয়, কারণ সবসময় যেরকম সমান আসবে তা কিন্তু না, অসমানও আসতে পারে। অসমান কিরকম আসতে পারে? যে সাপোজ আমার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, প্রথম বছর আমি পেলাম 10,000 টাকা, পরবর্তী বছরে আমি পেলাম হচ্ছে 20,000 টাকা, 3 নাম্বার বছরে গিয়ে পেলাম আমি 30,000 টাকা, 4 নাম্বার বছরে গিয়ে পেলাম আমি 40,000 টাকা। তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে এখানে 4 বছরে কিন্তু নগদ প্রবাহ কিন্তু সমান না, অসমান, এবং এক এক বছর আমরা এক এক রকম নগদ প্রবাহ পাচ্ছি। তাহলে যদি অসমান হয় তখন আমার পেব্যাক বের করার সূত্রটা হচ্ছে A প্লাস CF0 মাইনাস C ডিভাইড বাই হচ্ছে D। তাহলে এখানে কোনটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা যদি আমরা খেয়াল করি, যে C বলতে বোঝানো হয়েছে যে বছর ফার্মের ক্রমজয়িত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগকে অতিক্রম করে তার পূর্ববর্তী বছর পর্যন্ত অর্জিত ক্রমজয়িত নগদ প্রবাহ। এরপর বলা হয়েছে এ বলতে কি? যে বছর ফার্মের ক্রমজয়িত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগকে অতিক্রম করে তার পূর্ববর্তী যে বছর সংখ্যা সেটি হচ্ছে এ বা পূর্ণ বছর। ডি হচ্ছে যে বছর ফার্মের ক্রমজয়িত নগদ প্রবাহকে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ অতিক্রম করে সেই বছরের অর্জিত নগদ প্রবাহ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে যখন আমাদের কাছে এরকম অসমান থাকবে তখন কিন্তু আমাদের আরেকটি ঘর করতে হবে, সেটা কিন্তু ক্রমজয়িত নগদ প্রবাহ। তাহলে আমরা কিভাবে পাবো? প্রথম বছরের ক্রমজয়িত নগদ প্রবাহ কত? এখানে 10,000। পরবর্তী বছরের ক্রমজয়িত নগদ প্রবাহ কত? এখানে 30,000। 3 নাম্বার বছরের ক্রমজয়িত কত? এখানে হচ্ছে 30 60,000। এবং 4 নাম্বার বছরের ক্রমজয়িত কত? 1 লক্ষ টাকা। তাহলে ফার্স্টে আমাদের এখানে বের করতে হবে নগদ প্রবাহ। তাহলে এটি ছিল কিন্তু নগদ প্রবাহ আর এটি ছিল কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এইভাবে কিন্তু আমাকে পেব্যাক ক্যালকুলেশন করতে হবে। একটা নগদ প্রবাহের তালিকা থাকবে আর একটি ক্রমযোজিত নগদ প্রবাহের তালিকা থাকবে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের এখানে পেব্যাকের ভ্যালুগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা এই সূত্র কখন ইউজ করব? যখন আমাদের নগদ প্রবাহগুলো অসমান হবে তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে আমাদের পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করতে পারবো। তাহলে পেব্যাকের ডিসিশনটা কি? পেব্যাকের ডিসিশনটা হচ্ছে যে যখন পেব্যাক পিরিয়ড প্রতিষ্ঠানের যে নির্ধারিত মেয়াদকাল থাকবে এই মেয়াদকাল থেকে যখন কম হবে, মনে রাখতে হবে যে পেব্যাক পিরিয়ড সময় সবসময় কম হওয়া ভালো, কারণ আমি যত তাড়াতাড়ি আমার বিনিয়োগটা উঠাতে পারবো তত আমার জন্য লাভজনক। এই জন্য বলা হয়েছে যে মেয়াদকাল থেকে যদি কম হয় তাহলে এটা কি হবে? তখন গ্রহণযোগ্য হবে। আর পেব্যাক যদি নির্ধারিত মেয়াদকাল থেকে বেশি হয় তখন আমি এটা বর্জন করে দিব। তাহলে আমাদের পেব্যাক থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডিসিশন নিতে হয়, যে নির্ধারিত সময়কাল থেকে যদি প্রকল্পের মেয়াদকাল বা প্রকল্পের পিভিপি কম হলে আমি ইনভেস্ট করব, নির্ধারিত মেয়াদকাল থেকে প্রকল্পের পেব্যাক পিরিয়ড যদি বেশি হয় আমি বর্জন করে দিব। তাহলে এই ছিল পেব্যাক সম্পর্কিত আলোচনা। এখন আমরা দেখব যে পেব্যাক থেকে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে পারি। তাহলে এখানেও ধরা হয়েছে 3টি প্রকল্প। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে প্রকল্প এর পেব্যাক হচ্ছে 2.5 বছর 2.5 ইয়ার্স, প্রকল্প বি এর হচ্ছে 3 বছর বা 3 বছর, প্রকল্প সি এর পেব্যাক কত? 4 বছর। এবং আমরা যদি প্রকল্পগুলো যদি একটু তাকাই, যে প্রকল্প এ হচ্ছে টিভি ক্রয়ের সিদ্ধান্ত, প্রকল্প বি হচ্ছে ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত, প্রকল্প সি হচ্ছে গাড়ি কেনার সিদ্ধান্ত। তার মানে এই প্রকল্পগুলো কি? প্রকল্প হচ্ছে স্বাধীন প্রকল্প, যেটি অন্য একটি প্রকল্পকে প্রভাবিত করবে না। তাহলে যখন স্বাধীন হবে তখন আমরা পেব্যাক সিদ্ধান্ত কিভাবে নিব? তাহলে আমরা জানি যে আর্থিক ব্যবস্থাপক কর্তৃক একটি নির্ধারিত পেব্যাক থাকবে, ধরলাম হচ্ছে 3.5 বছর। তাহলে আমরা এখানে দেখব যে এই আর্থিক ব্যবস্থাপকের যে নির্ধারিত সময় থেকে প্রকল্পের পেব্যাক পিরিয়ড কি কম নাকি বেশি? তাহলে এই প্রকল্পের কিন্তু 2.5 বছর, যেটি 3.5 বছর থেকে কম। তাহলে কিন্তু আমি কি করব? আমি কিন্তু প্রকল্প এতে ইনভেস্ট করব।
পরবর্তী প্রকল্প বি হচ্ছে পেব্যাক পিরিয়ড 3 বছর, যেটি নির্ধারিত সময় থেকে কম, তার মানে প্রকল্প বি তেও আমি ইনভেস্ট করব। প্রকল্প সি হচ্ছে 4 বছর, যেটি নির্ধারিত সময় থেকে বেশি, তাহলে প্রকল্প সি তে ইনভেস্ট করব না। তাহলে আমার ডিসিশনটা কি হবে? আমার ডিসিশনটা হবে যেহেতু এগুলো স্বাধীন, একাধিক প্রকল্পে বিনিয়োগ করা যাবে, তাহলে সবার আগে সবচেয়ে ভালো কি? সবচেয়ে ভালো হচ্ছে প্রকল্প এ, তাহলে প্রকল্প এ 1 নম্বরে থাকবে, 1 নম্বরে বসাবো। এরপর হচ্ছে প্রকল্প বিও তো ভালো, কারণ নির্ধারিত সময় থেকে কম, তাহলে প্রকল্প বি দ্বিতীয় জায়গায় থাকবে। তাহলে আমি ডিসিশন নিব এইভাবে যে যেহেতু প্রকল্পগুলো স্বাধীন এবং আমার কাছে যদি পর্যাপ্ত মূলধন থাকে, তাহলে আমি সবার আগে এতে বিনিয়োগ করব, তারপরে হচ্ছে বিতে বিনিয়োগ করব, তার মানে এ ও বি দুটি গ্রহণযোগ্য হবে এবং সি সবসময় বর্জনযোগ্য হবে। যদি প্রকল্পগুলো স্বাধীন হয় এবং অপর্যাপ্ত মূলধন, তার মানে আমার কাছে এখানে এনাফ ক্যাপিটাল নাই, তাহলে সবচেয়ে ভালো প্রকল্প এতে আগে বিনিয়োগ করব আর বি আর সি দুটি বর্জন হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে যখন প্রকল্পগুলো স্বাধীন হয় তখন আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। আমরা এখানে দেখলাম যে পর্যাপ্ত মূলধন থাকলে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা যায়, আর অপর্যাপ্ত মূলধন থাকলে সবার আগে যেটি ভালো সেখানে আমি ইনভেস্ট করব। এখন আমরা দেখব যে পেব্যাক সময়ে যদি প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হয় তাহলে আমরা কিভাবে আমাদের ডিসিশনটা নিব। এবং আমরা যদি দেখি যে সনি ব্র্যান্ডের এমআই আর এলজি সবগুলো কিন্তু একই ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রি, এবং একটি প্রকল্প কিন্তু অন্য একটি প্রকল্পের সাথে প্রতিযোগিতা করছে, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে প্রকল্পগুলো আসলে পরস্পর বর্জনশীল। তাহলে আমার ডিসিশনটা কি হবে? দেখবো যে পেব্যাক সবচেয়ে কম কার, তাহলে নির্ধারিত সময় ছিল 3.5 বছর, 3.5 বছর থেকে সবচেয়ে কম হচ্ছে প্রকল্প এ, তাহলে আমি প্রকল্প এতে ইনভেস্ট করব। প্রকল্প বি কিন্তু ভালো, কারণ এখানে পেব্যাক পিরিয়ড কিন্তু কম, কিন্তু যেহেতু পরস্পর বর্জনশীল বলা হয়েছে এখানে শুধু একটি প্রকল্প নেওয়া হবে, বাকিগুলো কিন্তু বর্জন করা হবে। সি প্রকল্প সেম, যেহেতু এখানে 4 বছর বলা হয়েছে, এটা অবশ্যই একটি খারাপ প্রকল্প এবং যেহেতু পরস্পর বর্জনশীল আমি শুরুতেই একটি প্রকল্পে বিনিয়োগ করে ফেলেছি, তাহলে এই প্রকল্পে আর বিনিয়োগ করা যাবে না। তাহলে আমার ডিসিশনটা কি হবে? আমার ডিসিশনটা হবে যখন প্রকল্পগুলো বর্জনশীল হবে আমার বিনিয়োগের মধ্যে শুধু একটি প্রকল্প হবে এবং সবচেয়ে ভালো যে 1 নাম্বার সেটি হচ্ছে কি প্রকল্প এ। তাহলে যখন বর্জনশীল হয় তখন সর্বোচ্চ একটি প্রকল্প নেওয়া যায়, বাকিগুলো বর্জন করে দিতে হয়। তাহলে আমরা দেখছি এখানে প্রকল্প এ আমার বিনিয়োগযোগ্য। তাহলে আমার ডিসিশনটা কি হবে? ডিসিশনটা হবে যে যেহেতু প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল এবং আমার কাছে যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটিই আসলে কি হবে? বর্জনযোগ্য। তার মানে পর্যাপ্ত মূলধন থাকে শুধু একটি গ্রহণ করা হবে, বাকিগুলো বর্জন করবে। যদি আমার কাছে অপর্যাপ্ত মূলধন থাকে তাহলেও কিন্তু সবচেয়ে ভালো যেটি প্রকল্প সেখানে বিনিয়োগ হবে, বাকিগুলো কি হবে? বাকিগুলো বর্জন করা হবে। তাহলে শুধু এ গ্রহণযোগ্য, বি ও সি দুটি বর্জনযোগ্য। তাহলে আমরা এখানে দেখলাম যে যখন প্রকল্পগুলো স্বাধীন হয় তখন কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয় পেব্যাক পদ্ধতিতে, আবার প্রকল্প যখন পরস্পর বর্জনশীল হয় তখন পেব্যাক পদ্ধতিতে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এইগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্ট ম্যাথ কিন্তু আসবে না, কারণ এগুলো অনেক সময় সাপেক্ষ, করতে অনেক সময় চলে যাবে। এক্সামে এই সিদ্ধান্তগুলো থেকে সাধারণত বেশি প্রশ্ন এসে থাকে। তাহলে সবার আগে বেসিক সিদ্ধান্তটা মাথায় রাখবো যে প্রকল্পর পেব্যাক পিরিয়ড যদি আমার আর্থিক ব্যবস্থাপকে নির্ধারিত সময় থেকে কম হয় তাহলে বিনিয়োগ করব, আর আর্থিক ব্যবস্থা নির্ধারিত সময় থেকে যদি প্রকল্পের পেব্যাক পিরিয়ড বেশি হয় তাহলে আমি বিনিয়োগ করব না, প্রকল্পটি বর্জন করব। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ডের যে সুবিধাগুলো, কি কি সুবিধাগুলো আছে। তাহলে পেব্যাক পিরিয়ডে প্রথম যে সুবিধা সেটি হচ্ছে কি, এটি বোঝা বা নির্ণয় করা খুবই সহজ। আমরা দেখলাম যে পেব্যাক নির্ণয় করা খুব জটিল কিছু না, জাস্ট নগদ প্রবাহ থাকবে, ক্রমযোজিত নগদ প্রবাহ থাকবে, এগুলো দিয়ে আমি কিন্তু আমার পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করতে পারবো। বলা হয়েছে যে এটি নিরূপণে অন্যান্য পদ্ধতি অপেক্ষা সাধারণত কি খরচ অনেক কম পড়ে, কারণ এটি যেহেতু জটিল না এবং খুব সহজে নগদ প্রবাহ বের করা যায়, এজন্য অন্যান্য প্রকল্প থেকে এটি নির্ণয় করা অনেক সহজ এবং সময়ও কম লাগে এবং খরচও কম লাগে। বলা হয়েছে যে সুবিধার মধ্যে এটি নগদ প্রবাহের বিশ্লেষণের উপর পরিমাপ করে। তাহলে এটি আমরা একটু আগে দেখলাম যে এটি আসলে নগদ প্রবাহের উপর বিশ্বাস করে, যে প্রতিষ্ঠানে ক্যাশ কত আছে। এআরআর কিন্তু শুধু নিট মুনাফার উপর বিশ্বাস করতো, ক্যাশের দিকে তাকাতো না। ক্যাশ জিরো থাকলেও নিট মুনাফা কিন্তু বিক্রয়ের কারণে বেশি হতো, কিন্তু পেব্যাক পিরিয়ড সবসময় নগদ প্রবাহের উপর বিবেচনা করে, যে প্রতিষ্ঠানে ক্যাশ কত আছে, ক্যাশ ব্যালেন্স যা থাকবে এই ক্যাশ ব্যালেন্সের উপর আসলে ডিসিশন নেওয়া হবে। এখানে কিন্তু আসলে ওই নিট মুনাফাকে দেখবে না। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এটি ঝুঁকিপূর্ণ প্রকল্পের বাতিল করে স্বল্পমেয়াদী প্রকল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করে। মানে হচ্ছে যত কম সময়ে আমি কি করতে পারবো, বিনিয়োগটা উঠে আনতে পারবো, তত আমার জন্য ভালো। এজন্য একটি প্রকল্পের যখন কম সময় হবে সেখানে কিন্তু ঝুঁকিও কম থাকবে।
যেহেতু অল্প সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি উঠে আনতে পারবো, তাহলে ওই প্রকল্পে কিন্তু ঝুঁকি কম এবং পেব্যাক পিরিয়ড কিন্তু ওই প্রকল্পগুলোই বেশি আকৃষ্ট হয় বা ওই প্রকল্পগুলোই নেওয়ার জন্য আমাকে সাজেশন দিয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের পেব্যাক পদ্ধতির সুবিধা। এরপর আমরা দেখবো পেব্যাক পদ্ধতির কোনগুলো অসুবিধা। তাহলে পেব্যাকের অসুবিধার মধ্যে যেগুলো আছে, তাহলে সেগুলো আমাকে ফার্স্টে যেটা বলা হয়েছে যে পেব্যাক পিরিয়ড পরবর্তী বছরগুলো নগদ প্রবাহকে বিবেচনায় আনে না। আচ্ছা, পরবর্তী বছরগুলো বিবেচনা আনে না মানে কি? সাপোজ হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ আমি ধরলাম 50,000 টাকা। প্রথম বছর আমার নগদ প্রবাহ আসবে 10,000 টাকা। 2 নাম্বার বছর আমার নগদ প্রবাহ আসলো হচ্ছে সাপোজ 20,000 টাকা। 3 নাম্বার বছর আমার নগদ প্রবাহ আসলো ধরলাম 20,000 টাকা। 4 নাম্বার বছর আমার নগদ প্রবাহ আসলো ধরলাম হচ্ছে 50,000 টাকা। পঞ্চম বছর আমার নগদ প্রবাহ আসলো ধরলাম 80,000 টাকা। তাহলে যদি এই প্রকল্পে পেব্যাক পিরিয়ড বের করতে বলে, তাহলে আমি কিভাবে পেব্যাক পিরিয়ড বের করব? তাহলে আমরা জানি যে পেব্যাক পিরিয়ড কি, যে আমার বিনিয়োগকৃত অর্থটা যে বছর উঠে আসতেছে। তাহলে আমার বিনিয়োগ কত 50,000 টাকা। তাহলে আমি দেখি 50,000 টাকা কোন বছর উঠে আসবে? 10,000, 20,000, তারপর হচ্ছে 20,000। তাহলে 3 নাম্বার যে বছর আছে, এই 3 নাম্বার বছরে কিন্তু আমার 50,000 টাকা উঠে আসবে। তাহলে এই 3 নাম্বার বছরকে কি বলা হবে? পেব্যাক পিরিয়ড। তাহলে আমার পেব্যাক পিরিয়ড কত? 3 ইয়ার্স। পেব্যাক পিরিয়ড হচ্ছে 3 ইয়ার্স। তাহলে এখন যদি একটু খেয়াল করে দেখি যে পেব্যাক পিরিয়ড শুধু 3 বছর পর্যন্ত হ্যাপি থাকবে, কিন্তু পরবর্তী বছরের যে নগদ প্রবাহগুলো আছে এগুলো কিন্তু আর বিবেচনায় আনতেছে না। তাহলে এগুলো কিন্তু আমার বিবেচনা আনা উচিত ছিল, কারণ এগুলো কিন্তু প্রকল্প থেকে আমি পাবো। কিন্তু পেব্যাক পিরিয়ড শুধু প্রাথমিক বিনিয়োগ পর্যন্ত সময় দেখে, বাকি সময়টা আর বিবেচনা করে না, বা বাকি বছরগুলো যে নগদ প্রবাহ সেগুলো বিবেচনা করে না। তাহলে এটি কিন্তু পেব্যাকের একটা অসুবিধা, যে পরবর্তী বছরগুলো কিন্তু আর সে বিবেচনা করছে না। 2 নাম্বার যে অসুবিধা, এটি প্রকল্পের মুনাফা পরিমাপ করে না, কারণ প্রকল্পের জীবন চক্রে প্রাপ্ত সমস্ত আন্তঃপ্রবাহকে হিসাবে আনে না। তাই এটা 2 নাম্বার কথা বলা হয়েছে যে একটি প্রকল্পের এখানে মেয়াদ কত? 5 বছর, কিন্তু পেব্যাক পিরিয়ড শুধু 3 বছর পর্যন্তই দেখতেছে। তাহলে মেয়াদ যে 5 বছর, বাকি 2 বছর কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ বছর প্রকল্পের সম্পূর্ণ মেয়াদ কিন্তু পেব্যাক পিরিয়ড কাউন্ট করতেছে না, বা কাউন্ট করে ডিসিশন নিচ্ছে না। 3 নাম্বার যে অসুবিধা বলা হচ্ছে যে এটি অর্থের সময়গত মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বিবেচনা আনে না। তাহলে একটু আগে দেখলাম যে প্রথম বছরের যে দ্বিতীয় বছরে 20,000 আর তৃতীয় বছরে 20,000 কি সেম ভ্যালু? কখনোই না। বা প্রথম বছরে 10,000 আর 5 বছরে যদি 10,000 টাকা হতো, এটা কি সেম ভ্যালু? সেম ভ্যালু না। কিন্তু পেব্যাক পিরিয়ড বলতেছে সেম ভ্যালু, কারণ এখানে কিন্তু বাট্টাকরণ করা হয় না, বর্তমান মূল্য বের করা হয় না। তার মানে এখানে ধরা হয় প্রতি বছর নগদ প্রবাহের মূল্য কিন্তু সমান, কিন্তু বাস্তবে কিন্তু আসলে সমান না, কারণ বাস্তবে এক এক বছরের ভ্যালু কিন্তু এক এক রকম। আমরা জানি যে প্রথম বছরের ভ্যালু অবশ্যই বেশি হবে পরবর্তী বছরগুলো থেকে, কিন্তু পেব্যাক এটা আসলে কাউন্ট করছে না। 4 নম্বর যে অসুবিধা বলা হয়েছে যে প্রশাসন কর্তৃক সর্বোচ্চ বা আদর্শ পেব্যাক পিরিয়ড নির্ধারণে অসুবিধার সৃষ্টি হয়। প্রকল্প গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে এই প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। একটু আগে দেখলাম যে যখন পেব্যাকের সিদ্ধান্ত নেওয়া হয় তখন কি করা হয়? তখন ব্যবস্থাপনা কর্তৃক একটি পেব্যাক নির্ধারণ করা হয়, যেটা আমাদের আগের অঙ্কে আমরা ধরেছিলাম যে আমাদের পেব্যাক ধরা হবে 3.5 বছর। তাহলে 3.5 বছর যে ধরা হলো, এটি আসলে কিসের ভিত্তিতে ধরা হলো? তাহলে ব্যবস্থাপক যে তার টার্গেট পিবিপি ধরে বা সর্বনিম্ন যে পিবি ধরে, এটা ধরার কোনো আদর্শ পদ্ধতি নাই। এটা আর্থিক ব্যবস্থাপক সে নিজে কিন্তু নির্ধারণ করে থাকে বিগত বছর যাচাই বাছাই করে। তাহলে যেহেতু এটার কোনো আদর্শ পদ্ধতি বা কোনো আদর্শ নিয়মাবলী নাই, তাহলে এটি অনেক সময় নির্ধারণ করা কিন্তু অনেক জটিল বা সময় সাপেক্ষ হয়ে যায়। পরবর্তী 5 নম্বর যে পেব্যাক পিরিয়ড পদ্ধতি, কোম্পানি যে দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে শেয়ার বা সম্পদের সর্বোচ্চ বাজার মূল্য সর্বোচ্চকরণ, এটার সাথে কিন্তু সামঞ্জস্য নাই, কারণ এখানে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না। আর অর্থের সময়মূল্য বিবেচনা না করলে কখনোই এই গোলের সাথে আসলে ম্যাচ করবে না। এই জন্য বলা হয়েছে পেব্যাক পিরিয়ড প্রতিষ্ঠানের যে আসল লক্ষ্য, এই আসল লক্ষ্যের সাথে কিন্তু বিবেচনা বা সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এই ছিল আমাদের পেব্যাক পিরিয়ডের অসুবিধা। তাহলে এই অসুবিধাগুলো কিন্তু আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিগত বছরে কিন্তু প্রশ্ন এসেছিল যে কোনগুলো অসুবিধা কোনগুলো সুবিধা। তাহলে প্রত্যেকটি পয়েন্ট আমরা ভালোভাবে খেয়াল করব। এখন আমরা চলে যাব যে এই দুইটি টপিক থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন আসলে এসেছিল। তাহলে প্রথম যে প্রশ্ন বলা হয়েছে যে যেটি 2018-19 সালে এসেছিল, যে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মূলধন ফেরত সময় পদ্ধতির একটি অসুবিধা? তাহলে মূলধন ফেরত মানে কি? পেব্যাক পিরিয়ড। তাহলে পিবিপির অসুবিধা কোনটি? প্রশ্ন কিন্তু এটি জানতে চেয়েছিল। তাহলে একটু আগে আমরা এখানে আলোচনা করেছি। তাহলে তোমরা একটু ভিডিওটা পজ করে একটু নিজে ট্রাই করো যে এখানে কোনটি আসলে অ্যান্সার হবে। তাহলে এখানে প্রথম অপশনে কি বলা হয়েছে যে মূলধনের পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করে না।
তাহলে এটা তো একটা অসুবিধা, কারণ আমি একটু আগে দেখলাম যে আমার মেয়াদ ছিল 5 বছর, 3 বছর পর্যন্ত আমার বিনিয়োগ উঠে গেছে, তাহলে 4 আর 5 নম্বর বছরের কিন্তু নগদ প্রবাহগুলো বিবেচনা করা হয় নাই। তাহলে এটি কিন্তু একটা অবশ্যই অসুবিধা যে মূলধনের পরবর্তী বছর বা পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করে না। তার মানে এটা কিন্তু আমার অ্যান্সার হতে পারে। তাহলে বাকি অপশনগুলো পড়ে আমি আমার অ্যান্সারটা দিব। স্বল্প মেয়াদী প্রকল্পকে সমর্থন করে না। আমরা দেখলাম যে পিপিপি কিন্তু স্বল্প মেয়াদী প্রকল্পগুলোতে বেশি সমর্থন করে, কারণ যত কম সময়ে টাকা উঠে আসবে আমার কিন্তু প্রকল্পগুলোই ভালো। তার মানে এই কথাটা কিন্তু অসুবিধা না, এটা কিন্তু মিথ্যা কথা যে স্বল্পমেয়াদী প্রকল্পকে সমর্থন করে, কিন্তু এখানে বলতেছে করে না। তার মানে এটা কিন্তু মিথ্যা কথা, এটা কিন্তু অসুবিধা না। 3 নাম্বার যে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, এটা কিন্তু একটা অসুবিধা, কারণ আমরা দেখলাম যে পেব্যাক পিরিয়ডের সবচেয়ে বড় অসুবিধার মধ্যে কিন্তু এটি অন্যতম, যে এটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না বা এখানে কোনো বাট্টার হার নাই। তার মানে সবগুলো বছরের নগদ প্রবাহ সমান হিসেবে বিবেচনা করে। এটি কিন্তু একটা অসুবিধা, কারণ এটা বিবেচনা করা উচিত ছিল কিন্তু পেব্যাক পিরিয়ড বিবেচনা করতেছে না, এটা পেব্যাকের জন্য একটা অসুবিধা। ডি নাম্বার বলছে এ আর সি উভয়ই। তার মানে আমার এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ডি, যে পরবর্তী সময় বিবেচনা করে না বা পরবর্তী সময়ের নগদ প্রবাহ বিবেচনা করে না এবং অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? এখানে আমার অ্যান্সার হবে ডি, যে এ ও সি উভয়ই। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 সেশনে, এবং এই প্রশ্নটি কি বলা হয়েছে যে মূলধন বাজেটিংয়ে বাট্টাবিহীন নগদ প্রবাহ কোনটি? তাহলে আমরা জানি যে যখন প্রকল্পগুলো মূল্যায়ন করা হয় দুটি পদ্ধতি থাকে, একটা হচ্ছে বাট্টাবিহীন, আর একটা হচ্ছে বাট্টাযুক্ত বা বাট্টা সম্পর্কিত। তাহলে বাট্টা সম্পর্কিত যেগুলো ছিল, তাহলে আমরা যদি বলি বাট্টাবিহীনের মধ্যে কে কে ছিল? বাট্টাবিহীনের মধ্যে ছিল কিন্তু এআরআর, আর ছিল হচ্ছে পেব্যাক পিরিয়ড। অপরদিকে বাট্টা সম্পর্কিত ছিল এনপিবি, আইআরআর আর হচ্ছে পিআই। তাহলে বাট্টাবিহীনের মধ্যে কোনটা আসবে? এআরআর আর পিবিপি। কিন্তু কোশ্চেন যদি একটু ভালো করে খেয়াল করি, বলছে যে নগদ প্রবাহ বিবেচনা করে কে? আমরা জানি যে এআরআর কিন্তু নিট মুনাফা বিবেচনা করে, এআরআর হচ্ছে নিট মুনাফা বিবেচনা করে, আর অপরদিকে আমার পেব্যাক কিন্তু নগদ প্রবাহ বিবেচনা করে। তাহলে নগদ প্রবাহ বিবেচনা করলে তাহলে এখানে অ্যান্সার কি হবে? বাট্টাবিহীন নগদ প্রবাহ বিবেচনা করা হচ্ছে পেব্যাক পিরিয়ড। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এ, পেব্যাক পিরিয়ড। তাহলে এনপিবি কিন্তু বাট্টা আছে, এখানে বাট্টার হার থাকে, আইআরআর বাট্টার হার আছে, তারপর ক্যাপিটাল রেশনিং এখানে কোনো পদ্ধতিই না। তাহলে আমার অ্যান্সার কি হবে? মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর মধ্যে বাট্টাহীন যেটি আছে সেটি হচ্ছে পেব্যাক পিরিয়ড। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে এ। এখন আমরা পরবর্তী যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো সেটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে কিসের মান মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হয়? আমরা জানি যে মূলধন ব্যয়, যখন একটু আগে দেখলাম যে মূলধন ব্যয় সবসময় কার সাথে কম্পেয়ার করা হয়? একটি প্রতিষ্ঠানের মূলধন সবসময় আইআর এর সাথে কম্পেয়ার করা হয়। তাহলে প্রকল্পের আইআর যদি মূলধন ব্যয় অপেক্ষা বেশি হয় আমরা এখানে ইনভেস্ট করব, আর মূলধন ব্যয় অপেক্ষা কম হলে আমরা এখানে ইনভেস্ট করব না। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? এখানে আমার অ্যান্সার হবে সি, যে আসলে আইআরআর কি করা হয়? একটি প্রকল্পে আইআরআর আমার প্রকল্পের মূলধনের সাথে কম্পেয়ার করে ডিসিশন নেওয়া হয়। তাহলে এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এছাড়া আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন করব। প্র্যাকটিস কোশ্চেন 1 নম্বর মধ্যে আছে যে নিচের কোনটি তারল্যকে গুরুত্ব প্রদান করে? তারল্য মানে হচ্ছে নগদ প্রবাহকে কে গুরুত্ব প্রদান করে? তাহলে আমরা জানি যে নগদ প্রবাহকে সবসময় গুরুত্ব প্রদান করে হচ্ছে পেব্যাক পিরিয়ড, কারণ পেব্যাক পিরিয়ড দেখে যে কত অল্প সময়ে আমার নগদ টাকা উঠে আসবে সেই প্রকল্পে আগে ইনভেস্ট করো। তাহলে পেব্যাক পিরিয়ড বলছে যে যত অল্প সময়ে আমার নগদ টাকা উঠে আসবে বা তারল্য উঠে আসবে সেখানে কিন্তু আমার আগে ইনভেস্ট করা হবে। এই জন্য বলা হয়েছে যে তারল্যকে সবসময় গুরুত্ব দেয় পেব্যাক পিরিয়ড। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। 2 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে যে নিচের কোনটি মূলধন বাজেটিং এর উদ্দেশ্য? তাহলে আমরা কখন মূলধন বাজেটিং করব? অপশন এ বলা হয়েছে চলতি সম্পদ বৃদ্ধি করা। তাহলে চলতি সম্পদের সাথে কোনো মূলধন বাজেটিং এর সম্পর্ক নাই। ব্যবসায় আধুনিকায়ন, তাহলে আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম যে ব্যবসা সম্প্রসারণ করা, নতুন কোনো স্থায়ী সম্পত্তি সংযোজন করা, আধুনিকায়ন করা, এগুলো কিন্তু মূলধন বাজেটিং এর অংশ। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু বি হবে। সি পড়ি চলতি দায়, তাহলে চলতি দায় এটাও কিন্তু আমার মূলধন বাজেটিং এর সাথে যায় না। কাঁচামাল বিনিয়োগ, তাহলে কাঁচামাল বিনিয়োগ কিন্তু চলতি সম্পদের মধ্যে যায়, তার মানে এটাও কিন্তু মূলধন বাজেটিং এর অংশ না। তাহলে আমরা এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বি, যে ব্যবসায় আধুনিকায়ন শুধু এটি হচ্ছে আমার জন্য মূলধন বাজেটিং এর উদ্দেশ্য। তারপরে চলে যাবো আমাদের পরবর্তী প্র্যাকটিস কোশ্চেনে। প্র্যাকটিস কোশ্চেন 3 নাম্বার বলেছে যে মূলধন বাজেটিং এর কোন পদ্ধতিতে হিসাব বিজ্ঞান উপার্জন হার বলা হয়? তাহলে আমরা জানি যে হিসাব বিজ্ঞান উপার্জন হার কাকে বলা হয়? এআরআর কে, কারণ এআরআর কে বলা হয় কি এভারেজ রেট অফ রিটার্ন, এবং যার অপর আরেকটি নাম হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তাহলে এআরআর অপর নাম কি? এআরআর অপর নাম হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। অ্যাকাউন্টিং রেট কেন বলা হয়েছে? কারণ এটা অ্যাকাউন্টিং নিট মুনাফাকে নিয়ে বিবেচনা করে,
যেহেতু হিসাব বিজ্ঞানে নিট মুনাফা নিচ্ছে এজন্য এটাকে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। হিসাব বিজ্ঞান উপার্জন হারের অপর নাম কি? ARR। তাহলে আমার এখানে অ্যান্সার হবে কি? এখানে আমাদের অ্যান্সার হবে ARR। এখানে অ্যান্সার হবে ARR, তাহলে আমার অ্যান্সার হচ্ছে A। তাহলে এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন এবং এই ছিল আজকে পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারের প্রথম বিষয়গুলো। এর পরবর্তী ক্লাসে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।